আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম জলপুরীর অনেক রহস্যময় কষ্টের একটা গল্প নিয়ে। আশা করি গল্পটি সবার মন ছুঁয়ে যাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি শুরু করছি জলপুরি ইয়ামিনের গল্প। সবাই উঠুন, সিঁড়ি খাবার সময় হয়েছে, উঠুন, রান্না করুন। হুমায়ুন দাদুর এরকম ডাকে ঘুম ভেঙে গেল আমার। হুমায়ুন দাদু অনেক ভালো মানুষ। ওনার কোনো ছেলে মেয়ে স্ত্রী কেউ নেই। রমজান মাসে সেহরির সময় রোজ রাতে গ্রামের সবাইকে ডেকে দেন হুমায়ুন দাদু। দাদু ডাকে সবার মতো আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি বিছানা থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম হুমায়ুন দাদু চলে যাচ্ছে। এমন সময় আমি দাদুকে ডাকলে দাদু দাঁড়িয়ে বললেন, আরে নিশাত, তুই ঘুমাসনি? দাদুর কথার জবাবে আমি মুচকে হেসে বললাম, ঘুমিয়েছিলাম তো, তোমার ডাকে ঘুম ভেঙে গেল। আচ্ছা দাদু, আমি অনেক আগে থেকে তোমার বিষয়ে জানি। তুমি রাত্রিবেলায় এভাবে সবাইকে ডাকো, তোমার ভয় করে না? তুমি কি জিনপুরীকে ভয় পাও না? আমার কথা হুমায়ুন দাদু মুচকে এসে বললেন, আর ভয়, জিনপুরীর ভয় মন থেকে অনেক আগে হারিয়ে গেছে। জিন জাতির সাথে সংসার করছি আমি আর ওদের ভয় পাবো? দাদুর এমন কথা আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে জিন জাতির সাথে সংসার করছো মানে? দাদু আমাকে খুলে বলতে পারবা? তখন হুমায়ুন দাদু বললেন, পারবো। তুই কালকে বিকালে আমার বাড়িতে আসিস, তোকে একটা জলপরীর গল্প শোনাবো। হুমায়ুন দাদুর কথা আমি খুশি মনে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেহরি খাবার শেষে নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলবেলা হুমায়ুন দাদুর কথায় আমি ওনার সাথে সাথে দেখা করি। দাদুর সাথে দেখা হতেই উনি বলেন, নিশাদ আসছিস, চল নদীর পাড়ে গিয়ে বসি। কথাটা বলে হুমায়ুন দাদু আমাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসলেন। সেখানে বসে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বললেন, সময় মানুষের সাথে সাথে প্রকৃতিকেও পাল্টে দেয়। দেখ, এখন নদীতে পানি নেই, নেই কোনো স্রোত, নেই কোনো জেলে, কিন্তু কোন এক সময় এই নদীতে পানি ছিল, ছিল রাত দিন মাছ ধরার আমেজ। হুমায়ুন দাদুর কথা আমি ওনার মুখের দিকে তাকিয়ে থাকলে উনি বললেন, কি আমার কথা কিছু বুঝতে পারছিস না? তা তো আমি এসব কথা কেন বললাম একটু পরেই বুঝতে পারবি। তোকে গতকাল রাতে বলেছিলাম না জলপুরীর গল্প শোনাবো, শোন, তোকে শুরু থেকে বলি। এই বলে হুমায়ুন দাদু জলপুরীর গল্প বলতে শুরু করে। হুমায়ুন দাদু বলেন, আমার বয়স তখন 21 কি 22 এরকম হবে। টকবকে যুবক ছিলাম তখন। এই যে সামনে নদীটা দেখছিস, এই নদীতে তখন পানি ছিল, কখনো পানি শুকাতো না এই নদীর। নদীর পাশে আমাদের যে গ্রামটা দেখছিস, আমাদের গ্রামের মূল পেশা তখন ছিল মাছ ধরা। আমাদের গ্রামের মানুষ বিভিন্ন কাজের মাঝেও মাছ ধরতেন। প্রায় সবারই একটি করে ছোট, কারো বা বড় নৌকা ছিল। সবাই রাত হলে মাছ ধরতে বের হতেন নদীতে। আমি তখন যুবক হওয়ার তেমন কাজবাজ করতাম না, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিতাম। মাঝে মধ্যে আমি বাবার সাথে রাতে মাছ ধরতে যেতাম। এভাবে চলছিল আমাদের দিন। হঠাৎ একদিন বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। বাবা অসুস্থ হওয়ায় ওনারা চিকিৎসা করানো হয়, কিন্তু তখনকার যুগে ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাবা মারা যান। বাবা মারা যাওয়ার সংসারের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আমি আগে বন্ধুদের সাথে আড্ডা দিলেও বাবা মারা যাওয়ার পর মায়ের মুখের দিকে তাকিয়ে সংসারের হাল ধরি। বাবার মূল পেশা ছিল মাছ ধরে বাজারে বিক্রি করা। আমাদের পুরনো একটা নৌকা ছিল, আমি সেই নৌকা দিয়েই মাছ ধরার কাজ শুরু করি। রোজ রাতে গ্রামের অন্যদের মতো নদীতে মাছ ধরতে যেতাম আমি। তেমনি এক রাতে খাবার শেষে মাকে বললাম, মা তুমি কি ঘুমিয়ে পড়ো, আমি হারিকেনে বেশি করে তেল ভরে দাও আমার। কালকে কম তেল দেয় কারণে বেশিক্ষণ মাছ ধরতে পারিনি। আমার কথায় মা হারিকেনে বেশি করে তেল দেয় আমি হারিকেনটা চালিয়ে নৌকার বইটা কাঁধে নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে এসে নৌকা দিয়ে নদীর মাঝখানে চলে গেলাম। নদীর মাঝখানে এসে জাল ফেলতে শুরু করলাম, কিন্তু অন্য দিনের থেকে সেদিন কেন জানি জালে মাছ তেমন পাচ্ছিলাম না। আমি মাছ তেমন না পাওয়ায় নৌকা নিয়ে নদীর আরও গভীরে একটু দূরে যাই। ওদিকে গিয়ে জাল ফেলতে থাকি। তখন মোটামুটি বেশ কিছু মাছ জালে ধরা পড়েছিল। ওখানে মাছ ধরা পড়ায় আমি মন দিয়ে ওখানেই জাল ফেলতে থাকি। আমি মাছ ধরতে এতটাই মগ্ন ছিলাম যে আশেপাশে বা আকাশের দিকে তাকানোর সময় পাইনি। এমন সময় চারিদিকে অন্ধকার করে বাতাস শুরু হয়। তখন আমি আকাশের দিকে তাকিয়ে বলে উঠি, সর্বনাশ, আকাশ তো খুব খারাপ, ঝড় বাতাস শুরু হবে।
এটা বুঝতে পেরে আমি নৌকা নিয়ে ঘাটের দিকে আসতে থাকি, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। চারিদিকে অন্ধকার করে ঝড় বাতাস এসে আমার নৌকা উল্টো দিকে নিয়ে যেতে থাকে। তখন আমি বইটা নৌকায় রেখে শক্ত করে নৌকা ধরে বসে থাকি। এভাবে কেটে যায় অনেকটা সময়। অনেক সময় পর ঝড় বাতাস থেমে যায়, নেমে আসে চারিদিকে নীরবতা। একটু আগের ঝড় বাতাসে আমরা হারিকেনের আগুন নিভে গিয়েছিল। ঝড় বাতাস থেমে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। চাঁদের আলোতে তখন দেখা যাচ্ছিল আশেপাশে সব, কিন্তু এটা কোনো জায়গা। ঝড়ের মধ্যে আমি কোথায় এসে পড়েছি? এই জায়গাটা তো অচেনা লাগছে। আমি বাবার সাথেও নদীতে অনেকবার মাছ ধরতে এসেছি, কিন্তু এরকম কোনো জায়গা তো আমি আসিনি। নিজেকে অচেনা এক জায়গায় দেখে আশেপাশে তাকাতেই কিন্তু চোখ যতদূর যায় কাউকে দেখতে পাই না। তখন আমি কোন দিকে যাব এটাই বুঝতে পারি না। এমন সময় হঠাৎ আমার মনে হয়, কোথায় আসছি? সকাল হলে ঠিকই রাস্তা চিনতে পারবো। দেখি তো, এখানে জাল ফেলে এদিকে তো মাছ থাকতে পারে। কথাটা বলে সেখানে একবার জাল ফেলি। জাল ফেলার পর অনেক মাছ ধরা পড়ে আমার জালে। অনেক মাছ পাই, আমি খুশি মনে আবারও জাল ফেলি। এবার আমার জালটা বেশি ভারী মনে হতে থাকে। জাল ভারী লাগায় আমি মনে মনে ভাবি, এবার বুঝি অনেক বড় আকারের কোনো মাছ ধরা পড়েছে আমার জালে। এই ভেবে সাবধানে অনেক কষ্ট করে আমার জালটা টেনে নৌকায় তুলে অবাক হয়ে যায়, কারণ আমার জালে কোনো মাছ ছিল না। আমি দেখি একটা মেয়েটার নিচের দিকে মাছের মতো, কিন্তু কোমর থেকে আবার মানুষের মতো। এরকম দৃশ্য দেখে আমি ভয় পেয়ে যাই। চাঁদের আলোতে আশেপাশে স্পষ্ট না দেখা গেলেও সেই মেয়েটাকে কেন জানি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি। মেয়েটার হাতে সোনার চুড়ি, গলায় সোনার মালা। মেয়েটাকে দেখে ভয়ে কাঁপতে থাকি আমি। তখন সেই মেয়েটা বলে, আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন। মেয়েটার এমন কথায় আমি ভয়ে ভয়ে বলি, আপনি কে? আমি বাবার মুখ থেকে শুনেছি এরকম দেখতে নাকি জলপরি হয়। আপনি কি জলপরি? তখন মেয়েটা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমি জলপরি, আমাকে ছেড়ে দিন। আমি আপনার জালে আটকা পড়েছি, আমাকে কিছু করবেন না। আমার হাতে যে সোনার চুড়ি ও বাকি অলংকার দেখছেন সব আপনি নিয়ে নিন, বিনিময়ে আমাকে ছেড়ে দিন। জলপরির এমন কথায় আমি ওনাকে শান্ত করে বলি, আপনি শান্ত হন, ভয় পাবেন না। আমার আপনার সোনার কোনো অলংকার লাগবে না। আমি আপনাকে এখনই ছেড়ে দিচ্ছি, আপনি চলে যান। কথাটা বলে জালে আটকে থাকা জলপরীকে ছাড়িয়ে বললাম, এখন আপনি মুক্ত, এখন যেতে পারেন। আমার এমন কথায় জলপরি এবার মুচকে এসে বললেন, আপনি তো অনেক ভালো মানুষ। মানুষেরা নাকি লোভী হয়, কিন্তু আপনাকে দেখে বুঝলাম সব মানুষ লোভী না। জলপরির এরকম কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তখন জলপরি বললেন, বলছি আপনাকে সব খুলে বলছি। এখন আমি আমার আসল পরী রূপে আসব, আপনি ভয় পাবেন না যেন। কথাটা বলে জলপরি তার রূপ পরিবর্তন করে সুন্দরী এক পরীর রূপে রূপান্তরিত হলেন। চাঁদের আলো পরীর শরীরে পড়ায় মনে হচ্ছিল পরীর শরীর জলজল করছে, নৌকাটাও তখন আলোকিত হয়ে গেছে। পরী তার আসল রূপে এসে বললেন, আপনি এখন যেখানে আছেন এই জায়গায় পানির গহীনে আমাদের বসবাস, আমাদের রাজ্য এখানেই। আমিও আমার মেয়ে বন্ধুরা আমরা রোজ রাতে পানির উপরে উঠে আসি, ঘোরাঘুরি করে আবারও আমাদের রাজ্যে চলে যাই। রোজ রাতের মতো আজকেও রাতেও আমিও আমার কয়েকজন মেয়ে বন্ধু পানির উপরে উঠে জলপরীর রূপে ঘোরাঘুরি করি। এমন সময় দেখি আপনার নৌকাও আপনি এদিকে চলে আসছেন। সাধারণত এদিকে কোনো মানুষ আসে না, আমরা কখনো দেখিনি। আপনি এদিকে আসে, আমি আমার বাকি বন্ধুদের বলি আপনাকে পরীক্ষা করব। আপনাকে পরীক্ষা করতে ইচ্ছে করে আপনাকে আপনার জালে এসে ধরা দিই। এরপর আমার সোনার অলংকার আপনাকে দেওয়ার কথা বলি, মুক্তি চাই, কিন্তু আপনি কোনো লোভ না করে আমাকে মুক্ত করে দিলেন। এতে আমি বুঝতে পারলাম আপনি অনেক ভালো মানুষ। পরীর কথা আমি একটু চুপচাপ থেকে বললাম, গরিবের ঘরের সন্তান আমি। আমার বাবা বেঁচে নেই। বাবা যখন বেঁচে ছিলেন তখন মাঝে মধ্যে আমাকে বুঝিয়ে একটা কথা বলতেন, বাবা কখনো লোভ করিস না, লোভ মানুষের জীবন শেষ করে দেয়। আল্লাহ রিজিককে যেটা রেখেছেন দেরিতে হলেও সেটা পাবি। বাবার এই কথাটা বুকের মাঝে ভালো করে ধারণ করেছি। তখন থেকে কখনো লোভ করি না, আর কখনো করব না। আমি মাছ ধরে সেগুলো বিক্রি করে সংসার চালাই। আমি মূলত মাছ ধরে আমাদের গ্রামের পাশের নদীতেই। আজ হঠাৎ ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে এখানে চলে এসেছি। জায়গাটা আমি চিনি না, জানি না, কিন্তু কিভাবে বাড়িতে পৌঁছাবো আমি? বাড়িতে আমার মা আমার জন্য চিন্তা করছে নিশ্চয়ই। আমার এরকম কথায় জলপরি বললেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। তার আগে আমি মেয়ে বন্ধুদের সাথে আপনার পরিচয় করিয়ে দিই।
কথাটা বলে জলপরি তার হাতের উপরে করে ইশারা দিতেই হঠাৎ আমার নৌকায় এসে উপস্থিত হলেন কয়েকজন পরী। তখন সেই জলপরি আমাকে বললেন, এরা আমার মেয়ে বন্ধু, আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করি। কথা বলে জলপরি ওনার মেয়ে বন্ধুদের বললেন, তোরা এখন চলে যা, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি। জলপরি কথায় ওনার মেয়ে পরি বন্ধুগুলো পানিতে লাফ দিলেন আর জলপরির রূপ নিয়ে ডুব দিয়ে পানিতে মিলে গেলেন। এদিকে তখন জলপরি আমার নৌকায় বসে ইশারা দিয়ে একটা দিক দেখিয়ে বললেন, এদিকে চলুন। তখন আমি জলপরির দেখানো দিকে নৌকা বাইতে লাগলাম। আমি নৌকা বাইছে এমন সময় পরীকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? আমার কথা জবাবে জলপরি বললেন, আমার নাম ইয়ামিনী। তখন আমি বললাম, আপনার নামের মতো আপনি অনেক সুন্দর। আচ্ছা, আপনি কি বিবাহিত? তখন পরি মাথা নাড়িয়ে বললেন, না, আমি অবিবাহিতা। পরি কথা এবার আমি বললাম, আপনারা কি আমাদের মানুষের সমাজে আসেন? আপনি কি আসছেন আগে কখনো? তখন পরি বললেন, না, আমি এর আগে কখনো আসিনি। আমার দাদু বলেন, জিনদের মধ্যে যেমন দুষ্ট প্রকৃতির জিন আছে, মানুষদের মধ্যেও নাকি তেমন দুষ্ট প্রকৃতির মানুষ আছে। অনেক খারাপ তান্ত্রিক ও কবিরাজ নাকি আছে আপনাদের মানব সমাজে। আমি যদি ভুল করে দুষ্ট কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে ধরা পড়ি, তাহলে আমাকে বন্দি করবে এই ভয়ে মানুষের সমাজে আসি না। তবে আমি মানুষদের বিষয়ে মোটামুটি অনেক কিছু জানি। পরি কথা আমি কিছু বলতে যাবে এমন সময় আমার নৌকা কিছু একটার সাথে আটকে যায়। নৌকা কোথাও আটকে গেলে দেখতে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আর আরে, এটা তো আমাদের নদীর ঘাট। এত তাড়াতাড়ি আমাদের নদীর ঘাটে আসলাম কিভাবে? আমাকে অবাক হতে দেখে পরে বললেন, মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত তাড়াতাড়ি আসলেন কিভাবে? সব কথার উত্তর হয় না, যান বাড়িতে চলে যান। বলছিলেন না আপনার মা আপনার জন্য অপেক্ষা করছে? পরি কথা ওনার দিকে তাকিয়ে বলি, ধন্যবাদ আপনাকে, আমাদের কি আর দেখতে হবে? তখন পরি বলে, হতে পারে। এই বলে বাতাসে মিশে গেলেন পরি। পরি চলে যাবার পর আমি খুশি মনে নিভানো হারিকেন, জাল, নৌকার বৈঠা ও কিছু মাছ নিয়ে বাড়ি থেকে রওনা করলাম। আমি বাড়ির দিকে যাওয়ার সময় মা ও চাচাতো ভাইয়ের আমার সাথে দেখা হতে মা বলল, বাবা হুমায়ুন, কোথায় ছিলি তুই? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে তোর কিছু হয়নি তো? মায়ের কথা আমি মাকে শান্ত করে বললাম, না মা, আমার কিছু হয়নি, ঝড়ের সময় আমি নিরাপদ জায়গায় ছিলাম, চলো বাড়িতে চলো। কথাটা বলে মাকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে জলপরি ইয়ামিনীর কথা মনে মনে ভাবতে লাগলাম। জলপরি না থাকলে আজ হয়তো বাড়ি ফিরতে পারতাম না। আমি এটাও ভাবতে পারিনি জলপরির সাথে দেখা হবে। এসব ভাবতে ভাবতে সে রাতে ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে বাড়িতে আসি। বাড়িতে আসার পর দিনটা বাড়িতেই পার করি আমি। দিন পেরিয়ে রাত এলে আমি রোজ রাতের মতো মাছ ধরতে নদীতে যাই। নদীতে গিয়ে নৌকা করে নদীতে গিয়ে মাছ ধরতে থাকি। আমি মাছ ধরে আর এদিক সেদিক তাকিয়ে দেখি জলপরীকে কোথাও দেখতে পারি কিনা। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেলে আমি হঠাৎ আমার নৌকায় কাউকে অনুভব করে পিছনে তাকিয়ে দেখি জলপরী দাঁড়িয়ে আছে। জলপরীকে দেখে বলে উঠি, আরে আপনি? আমার কথায় জলপরী ইয়ামিনী বলে, আপনি মাছ ধরার ফাঁকে ফাঁকে কাকে খুঁজছিলেন? তখন আমি মুচকে এসে বললাম, সত্যি বলতে আপনাকে। কেমন আছেন আপনি? আমার কথার জবাবে পরি নৌকায় বসে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কালকে বাড়িতে যাবার পর আপনার মা কিছু বলেনি? হ্যাঁ, বলেছে তো, মা চিন্তা করছিল, বাড়ি থেকে বেরিয়ে আসছিল আমাকে খুঁজতে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি তো বলেছেন আমাদের মানুষ সমাজে কখনো আসেননি, তাহলে চলুন না আমার সাথে একদিন আমাদের বাড়িতে। আমরা তো গরিব মানুষ, আপনি হলেন জিন জাতির কেউ, আপনাকে তেমন কিছু হয়তো খাওয়াতে পারবো না, কিন্তু আমার মায়ের হাতে সুন্দর রান্না ও মাছ ভাজা খাওয়াতে পারবো। আমার কথায় পরি মুচকে এসে বললেন, আপনি আসলে খুব ভালো মানুষ, আমি আপনার কথা রাখবো, আপনার বাড়িতে যাব, তবে আজকে না, কালকে দিনের বেলা। কি দিনের বেলা? জলপরীর এমন কথায় অবাক হয়ে বললাম, দিনের বেলা যে যাবেন, আমার মা আপনাকে দেখে ভয় পাবে না বুঝি? তখন পরি বললেন, না, কারণ আমি মানুষ রূপে যাবো আপনাদের বাড়িতে। পরির কথা আমি নিঃশ্বাস ছেড়ে বললাম, তাহলে ঠিক আছে। আচ্ছা, কাল কখন আসবেন? কাল দুপুরবেলা আসবো। পরির কথা আমি রাজি হয়ে বললাম, ঠিক আছে, আমি অপেক্ষা করব। আচ্ছা, আমি তো নদীতে নানান রকম মাছ ধরি, আপনার কোনটা মাছ বেশি পছন্দ আমাকে বলুন, তাহলে মাকে বলবো ওগুলো মাছ আপনার জন্য রান্না করতে। আমার কথা ইয়ামিনী পরি হেসে বললেন, আপনি যেটা খুশি ওটাই রান্না করতে বলিয়েন। আচ্ছা ঠিক আছে। এই বলে পরি আমি বেশ কিছুক্ষণ গল্প করি।
গল্পের ফাঁকে আমি মাছ ধরতে থাকি। এভাবে আমার মাছ ধরা শেষে জলপরি আমার কাছে বিদায় নিয়ে চলে যায়। তখন আমি মাছ নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে রোজ রাতের মতো ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল হলে রান্না করার জন্য মাকে কিছু মাছ দিলে মা জিজ্ঞাসা করে, হুমায়ুন, হঠাৎ এত মাছ রান্না করতে দিচ্ছিস? তুই তেমন মাছ খেতে চাস না। মায়ের কথা আমি তখন বলি, মা, আজ দুপুরে একজন মেহমান আসবে আমাদের বাড়িতে, তুমি এগুলো মাছ তার জন্য রান্না করো কেমন? উনি আসলে আমি তোমার সাথে পরিচয় করে দিব। কথাটা বলে বাকি মাছগুলো নিয়ে বাজারে যাওয়ার সময় মা কিছু বাজার আনতে বললেন। মায়ের কথা মতো আমি বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে যা যা লাগে সেগুলো নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর গোসল করে ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওদিকে মা রান্না করছে। আমি অপেক্ষা করতে করতে যখন দেখলাম দুপুর হলে বাইরে বের হলাম। তখন দেখলাম জলপরি একটা মেয়ের রূপে হেঁটে আসছে আমার দিকে। এমন সময় মেয়েটির কাছে আসায় আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। তখন মেয়েটা বলল, আমি জলপরি ইয়ামিনী, আমাকে চিনতে পারেননি বুঝি? জলপরির কথা আমি অবাক হয়ে বললাম, না না, সত্যি চিনতে পারি না, আসুন আসুন। এই বলে জলপরিকে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মাকে ডাকলে মা রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। তখন আমি মাকে বললাম, মা, ওনার নাম ইয়ামিনী। দুদিন আগে রাতে যে ঝড় আসছিল তখন আমি ওনাদের বাড়িতে উঠেছিলাম। ওনারা সেদিন আমার উপকার করেছিল বলে আজকে ওনাকে দাওয়াত করেছি। আমার কথায় মা জলপরির দিকে তাকিয়ে মুচকে এসে বলল, খুব ভালো করেছিস বাবা। তা মা, তোমার বাড়ির সবাই কেমন আছে? মায়ের কথা জবাবে জলপরি বললেন, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তখন মা বললেন, ঘরে যাও মা। মায়ের কথা আমি জলপরিকে নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে বললাম, বসুন, আমাদের ছোট ঘর, গরিব মানুষ, বুঝতেই পারছেন। আমার কথায় পরি বললেন, ধনী গরিব তো কোনো বিষয় না, আপনি ভালো মানুষ, আপনাদের মন ভালো, এতে আমি খুশি। পরির কথা আমিও পরি দুজনে গল্প করতে লাগলাম। এদিকে তখন মায়ের রান্না শেষ হলে মা খাবার নিয়ে ঘরে আসলেন। ঘরে এসে পরীকেও আমাকে খেতে দিলেন। আমাদের খেতে দিয়ে মা পরীকে বললেন, তোমরা আমার ছেলের উপকার করেছ, তুমি সহ তোমার মা বাবা আসলে আমি আরো খুশি হতাম। মায়ের কথা ও ব্যবহারে পরি মুচকি মুচকি এসে খেতে লাগলেন। এভাবে কিছুক্ষণ খাওয়ার শেষে পরি আরো কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। পরি চলে যাবার পর আমি শুয়ে আরাম করতে লাগলাম। এভাবে দিনটা বাড়িতে কেটে গেল। রোজ রাতের মতো সেদিনও মাছ ধরতে গেলাম। মাছ ধরতে যাওয়ায় পরি আসলেন আমার কাছে। পরীকে দেখে বললাম, কি কেমন লাগলো আমার বাড়ি ও আমার মাকে? তখন পরি বললেন, খুব ভালো। মানুষদের সমাজে মানুষদের বাড়িতেই প্রথম আমার যাওয়া ও খাবার খাওয়া। আপনার মা বুঝতে পারেনি তো আমি একটা জলপরি? পরি কথা আমি নদীতে জাল ফেলে বললাম, না মা, বুঝতে পারিনি। আপনি যে আমার বাড়িতে আসছেন, আপনার মা বাবা কি এই কথা জানে? তখন পরি বললেন, হ্যাঁ জানি, আমি মা বাবার অনুমতি নিয়ে আপনার বাড়িতে গেছি। পরি কথা আমিও পরি গল্প করছি আর মাছ ধরছি। এভাবে রোজ রাতে আমি মাছ ধরতে আসি আর পরি আমার কাছে আসে। এভাবে একদিন দুদিন করে কেটে যায় 2টা মাস। 2 মাস পর পরি আমাকে অবাক করে দিয়ে বলে, আমাকে ওর ভালো লাগে। পরির কথা আমি খুশি হই, কারণ পরীকেও আমার ভালো লাগতো, আমিও পরীকে ভালোবাসি। আমাদের দুজনকে ভালো লাগলে আমার এক সময় সিদ্ধান্ত নেই বিয়ে করব। বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে আমি পরীকে বলি, আমি কাল মাকে বলবো তোমার কথা, তুমি আমার কথা তোমার মা বাবাকে বললো। আমার কথা সেদিন পরি বলেন, তোমার কথা মা বাবাকে আমি জানিয়েছি, মা বাবাকে এটাও জানিয়েছে তোমাকে বিয়ে করব। পরি এরকম কথা আমি খুশি হয়ে বলি। শুনে খুশি হলাম, কাল আমি মাকে তোমার কথা বলবো, এরপর বিয়ে করবো দুজনে। এই বলে বাড়িতে চলে আসি আমি। পরের দিন রাত্রেবেলা ভাত খাওয়ার সময় মা আমাকে বলেন, বাবা হুমায়ুন, ইয়ামিনী মেয়েটা কেমন আছে? তোকে একটা কথা বলবো ভাবছি। ইয়ামিনী মেয়েটাকে আমার পছন্দ, আমি ওর সাথে তোর বিয়ে দিতে চাই। মায়ের কথা আমি খাওয়া থামিয়ে দিয়ে বলি, মা, তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা শুনে বিশ্বাস করবে কিনা জানি না, আসলে ইয়ামিনী কোনো মানুষ না, ও একটা পরী। আমার কথায় মা অবাক হয়ে আমার দিকে বলল। আমি মাকে সব ঘটনা খুলে বলি। মাকে এটাও বলি পরীকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে মা শুরুতে রাজি না হলেও পরে আমার কথায় রাজি হয়ে যান। মা রাজি হয় আমিও জলপরি ইয়ামিনী বিয়ে করি। কি দাদু, কি বলো, সত্যি তুমি জলপরীকে বিয়ে করেছ? আমার কথায় হুমায়ুন দাদু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তখন আমি বলি, তাহলে তোমার জলপরি বউ কোথায়? আমার কথায় হুমায়ুন দাদু আবার বলতে শুরু করে। হুমায়ুন দাদু বলেন, আমিও জলপরি বিয়ে হবার কিছুদিন পর একদিন আমাকে বললেন, হুমায়ুন, তুমি এখনো আমাদের জিনরাজ্যে যাওনি, চল আমি তোমাকে আমাদের প্রাসাদে নিয়ে যাই। পরীর কথায় আমি রাজি হলেও আমাকে ওদের জিনরাজ্যে নিয়ে যায়।
পরী আমাকে নিয়ে ওদের প্রাসাদে যাওয়ার পর আমি পরীর মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলি। আমি পরীর বাবা মার সাথে আমাদের বিয়ের আগেও কথা বলেছি। আমাকে নিয়ে ওদের প্রাসাদে যাবার পর পরীর মা বাবা অনেক খুশি হয়। তখন আমাকে সুন্দর খাবার এনে দেয়। খাবার দেয় আমিও পরীর খাবার খাই। খাবার শেষে আমার পরিবার আমাকে নিয়ে তাদের জিনরাজ্যে নানান জায়গা ঘুরে দেখান। অনেক জিনপরির সাথেও পরিচয় করিয়ে দেয়। এভাবে ঘোরাঘুরি করে দুদিন পর আমিও পরি আবার আমাদের বাড়িতে ফিরে আসি। পরি আমার সাথে আমার বাড়িতে থাকতো। রাতের আমি মাছ ধরতে গেলে আগের মতো পরি আমার সাথে থাকতো। মাঝে মধ্যে আমি একাই যেতাম মাছ ধরতে। এভাবে একদিন পরীকে বাড়িতে রেখে আমি মাছ ধরতে যাই নদীতে। আমি মাছ ধরতে গিয়ে মাছ ধরছিলাম, এমন সময় আমার নৌকায় কেউ একজন আসে। কেউ আসার অনুভব হওয়ায় আমি আমার পরি বউ আসছে ভেবে পেছনে ঘুরে তাকাই। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি আমার পরি বউ ইয়ামিনী না, উনি অন্য আরেকটা পরি। সেই পরীকে দেখে আমি অবাক হয়ে বললাম, কে আপনি? আপনি কি আমার বউ ইয়ামিনী বন্ধু? তখন সেই পরি মাথা নাড়িয়ে বললেন, না, ইয়ামিনী আমার বন্ধু না, তবে আমি ইয়ামিনীকে চিনি। শোনো, তোমাকে সরাসরি একটা কথা বলি। ইয়ামিনী যে রাজ্যের পরি, সে রাজ্য জিন সর্দারের মেয়ে আমি। ইয়ামিনী দুদিন আগে তোমাকে জিন রাজ্যে নিয়ে গিয়েছিল। তখন তুমিও ইয়ামিনী ঘোরাঘুরি করার সময় তোমাকে আমি দেখি। তোমাকে দেখে আমার ভালো লেগে যায়। আমি জিন সর্দারের মেয়ে জেসমিন পরি। তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি ইয়ামিন পরীকে ভুলে যাও। ওনার কথা আমি বললাম, মানে সব কি বলেন? ইয়ামিনী ও আমি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, আমাকে কখনো ভুলতে পারবো না। তখন জিন সর্দারের মেয়ে বললেন, ভুলতে হবে, এখন সময়। সেখানে আসলেন ইয়ামিন এসে জেসমিন পরীকে বললেন, আপনি সব কি বলছেন? হুমায়ুন আমার স্বামী। তখন জেসমিন পরী রেগে গিয়ে বললেন, এসব স্বামীটা আমি মানি না। আমি ওকে পছন্দ করেছি, মানে ওকেই বিয়ে করব। আমি দুদিন পর আবার আসব। এই বলে চলে যায় জেসমিন পরী। ও চলে যাবার পর আমি চিন্তিতভাবে ইয়ামিনের দিকে তাকালে ও বলে, তুমি চিন্তা করো না, আমি জেসমিনের বাবা জিন সর্দারের সাথে কথা বলবো, তুমি মাছ ধরে বাড়িতে এসো। এই বলে চলে যায় ইয়ামিনী। এই ঘটনার পর থেকে জিন সর্দারের মেয়ে জেসমিন পরী আমার পেছনে লাগে। এভাবে কিছুদিন চলে যাবার পর আমি বাধ্য হয়ে চিন্তা করি একজন কবিরাজের কাছে যাব। আমার কথা আমার বউ ইয়ামিনী রাজি হলে আমি পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যাই। সে কবিরাজের কাছে যাবার পর আমারও ইয়ামিনের বিষয়ে সব ঘটনা খুলে বলি। সব শুনে কবিরাজ বলেন, তোমার কথা শুনলাম, আমি তোমার চিকিৎসা করব, এতে জিন সর্দারের মেয়ে জেসমিন পরী তোমার কাছে আর আসবে না। তুমি দুদিন পর এসো আমার কাছে। কবিরাজের কথা আমি বাড়িতে চলে আসি। এদিকে জেসমিন পরী আমাকে বিয়ে করার হুমকি দিয়েই যাচ্ছিল। জেসমিন পরীর হুমকিতে আমার বউ ইয়ামিনী রেগে জেসমিন পরীকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে জেসমিন পরী বলে, আমাকে থাপ্পড় দেওয়ার প্রতিশোধ আমি নেব, তোর বিচার আমি করব। কথাটা বলে চলে যায় জেসমিন পরী। জেসমিন পরী চলে যাবার পর সেদিন রাতে হঠাৎ করে ইয়ামিনী পরী কোথায় জানি চলে যায়। ইয়ামিনী চলে যাবার পর রাতে আর ফিরে আসে না। ও ফিরে না আসায় আমি রাতে চিন্তা করি না। এদিকে পরের দিনের বেলাও ইয়ামিনী বাড়িতে ফিরে আসে না। ও না আসায় এবার আমি চিন্তায় পড়ি। জেসমিন পরী বলেছিল প্রতিশোধ নিবে, ও আবার ইয়ামিনীর কিছু করেনি তো। এই ভেবে চিন্তায় সেই দিনটা পার করে দিলাম আমি। পরের দিন চলে গেলাম কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে গিয়ে ওনাকে বললাম, ইয়ামিনী গতকাল রাত থেকে বাড়িতে ফিরছে না, ওর কোনো খোঁজ নেই। আমার কথা কবিরাজ বলেন, তুমি একটু বসো, আমি খোঁজ খবর নিয়ে দেখি। এই বলে কবিরাজ খোঁজ নিয়ে বললেন, তোমার বউ ইয়ামিনীকে জেসমিন পরী মেরে ফেলেছে। কবিরাজের মুখে কথাটা শুনে আমার মাথা ঘুরে পড়ে যায়, কান্না করতে থাকি। তখন কবিরাজ বলেন, হ্যাঁ এটাই সত্যি, জেসমিন পরীকে আঘাত করার ফলে ও রেগে ইয়ামিনকে মেরে ফেলেছে। কবিরাজের কথায় কান্নায় ভেঙে পড়ি আমি। কান্না করতে করতে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মাকে বললে মাও কান্না করে। এই ঘটনার দিন রাতে জেসমিন পরী আমার কাছে আসে। জেসমিন পরী আমার সঙ্গে আসায় আমি ওকে রাগে একটা থাপ্পড় দিয়ে বলি, কেন এমনটা করলেন? কেন আমাদের সুখের সংসারটা নষ্ট করলেন? কেন আমার স্ত্রী ইয়ামিনীকে মেরে ফেললেন? আমার কথা জেসমিন পরী অবাক হয়ে বললেন, কখন? আমি তো ইয়ামিনীকে মারিনি, তুমি কি বলছো এসব? জেসমিন পরীর কথা ওকে কবিরাজের বলা সব কথা খুলে বললাম। সব শুনে জেসমিন পরী বলল, দাঁড়াও আমি আসছি। এই বলে জেসমিন পরী কোথায় জানি চলে গেলেন। আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, হুমায়ুন তোমার স্ত্রী ইয়ামিনীকে আমি মারিনি, ইয়ামিনী মারা যায়নি, ওকে কবিরাজ বন্দি করে রাখছে। কি বলছেন এসব? কবিরাজ বলে, আপনি মারছেন, আপনি বলছেন কবিরাজ বন্দি করেছে, আসলে সত্যি কি সেটা বলুন। আপনি কি ইয়ামিনী থাপ্পড় মারছে সেই অপরাধে আপনি ওকে মেরেছেন, তাই না? তখন জেসমিন পরী বললেন, না আমি সত্যি ইয়ামিনীকে মারিনি, ইয়ামিনী এখন কবিরাজের কাছে বন্দি।
আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে জোর করে করি বলে বাবা ডেকেছে, বলেছে আমি যেন তোমাদের মধ্যে আর কোনো বাধা সৃষ্টি না করি। বাবার কথা আমি তোমাকে বলতে আসলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর আমি তোমাকে আর বিরক্ত করব না, আমাকে মাফ করে দিও। আর তোমার বউ ইয়ামিনীকে কবিরাজ বন্দি করে রাখছে, এটাই সত্যি? তুমি কাল কবিরাজকে গিয়ে বললে উনি ইয়ামিনীকে ছেড়ে দিবে, যদি না ছাড়ে তো রাগ দেখাবে, তাহলে ছেড়ে দিবে। কথাটা বলে জেসমিন পরি চলে গেলেন। জেসমিন পরি চলে যাবার পর সেই রাতে চিন্তায় আমি আর ঘুমাইনি। পরের দিন সকাল হলে জেসমিন পরির কথা মতো আমি চলে যাই কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে কবিরাজ বললেন, মিথ্যা, জেসমিন পরি মিথ্যা বলছে, আমি কিছু জানি না, আমি ইয়ামিনীকে বন্দি করিনি। কবিরাজের কথায় আমি অনুরোধ করে বললাম, তখনও উনি স্বীকার করলেন না। এদিকে তখন কোনো উপায় না পেয়ে আমি বললাম, আমি কিন্তু অন্য কবিরাজের কাছে যাব। তখন যদি কবিরাজ আপনার কথা বলে তো শহরে গিয়ে পুলিশ ডাকবো। আমার কথা কবিরাজ শয়তানি হাসিতে বলল, এতই পরীকে বিয়ে করার শখ, তাই না? শোন, তোর কোথাও যেতে হবে না, তোর পরিবার আমার কাছে বন্দি। আমি এত বছর সাধনা করে পরীকে পেলাম না, আর তুই অল্পতে পরীকে বিয়ে করলি। শোন, তো জলপরি বউকে আমি বিয়ে করব। জলপরীরা অনেক শক্তিশালী হয়, পরীকে বিয়ে করার পর ওকে দিয়ে কাজ করাবো আমি। কবিরাজের কথায় আমি রেগে গিয়ে বললাম, কবিরাজ, আমার স্ত্রীকে ছেড়ে দে, নইলে তোর অবস্থা খারাপ করব। আমার কথা কবিরাজ বললেন, কি পারিস কর গিয়ে, আমি শুধু পরীকে বন্দি করিনি, ওর মা বাবাকেও বন্দি করেছি। ওর মা বাবা আসছিল, মেয়েকে ছাড়াতে কিন্তু পারিনি। কবিরাজের কথায় মাথা এতটাই গরম হয়েছিল যে সামনে পেছনে না ভেবে একটা লাঠি নিয়ে কবিরাজের বুকে জোরে আঘাত করি। আমার আঘাতে কবিরাজ মাটিতে পড়ে যায়। তখন আমি লাঠি উপরে করে বলি, আমার পরিবউ ও তার বাবা মাকে ছেড়ে দিবি নাকি মেরে ফেলব? তখন জীবন বাঁচাতে কবিরাজ আমার স্ত্রী ইয়ামিনীকে ও তার মা বাবাকে ছেড়ে দেন। ওদের ছেড়ে দেয়ায় আমি ইয়ামিনীকে নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ভেবেছিলাম জেসমিন পরি তো আর আসবে না, ইয়ামিনী ও আমি সুখে সংসার করব, কিন্তু না, আমাদের সুখে সংসার আর বেশি দিন টিকল না। আমি কবিরাজকে আঘাত করে ইয়ামিনীকে মুক্ত করে নিয়ে আসার কিছুক্ষণ পর সে কবিরাজ কালো জাদুর মাধ্যমে ইয়ামিনীর ওপরে মরণ বান মারে। সে মরণ বান মারায় একটা পিশাচ জিন এসে আমার জলপরি বউ ইয়ামিনীকে মেরে ফেলেন। ইয়ামিনী মরে যাওয়ায় আমি অনেক কান্না করি, ভেঙে পড়ি। ওকে নিয়ে সুখে সংসার করার ইচ্ছে যেন ইচ্ছেই থেকে গেল। কবিরাজ আমার সুখের সংসারটা শেষ করায় আমি কবিরাজকে মেরে ফেলি। কবিরাজকে মারার অপরাধে সেই সময় আমার 5 বছরের জেল হয়। 5 বছর জেল খেটে বাড়িতে এসে শুনি আমার মাও মারা গেছেন। ভালোবাসার পরিবউকে হারিয়েছি, তার উপরে জন্মদাতা মাকে। মা ও ইয়ামিনীকে হারিয়ে পাগলের মতো হয়ে যায় আমি। তখন থেকে আজ পর্যন্ত আমার মা জলপরীর বউয়ের স্মৃতি নিয়ে বেঁচে আছে একা। কথাটা বলে হুমায়ুন দাদু তার ঘটনা শেষ করে। দাদুর ঘটনা শুনে চোখের পানি চলে আসছিল আমার। ওদিকে কথাগুলো বলতে বলতে দাদুও কেঁদে ফেললেন। তখন আমি দাদুকে শান্ত করে বললাম, কেঁদো না দাদু, আল্লাহ তোমার মা ও স্ত্রী জান্নাত নসিব করুক, আমিন। একটু পর ইফতারির সময় হবে, তুমি আজ আমার সাথে আমার বাড়িতে ইফতার করবে, চলো। কথাটা বলে নদীর পাড় থেকে দাদুকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর কিছুক্ষণ পর আজান হলে ইফতার করলাম। প্রিয় লিসেনার, কেমন লাগলো হুমায়ুন দাদু ও জলপরি ইয়ামিনীর এই কষ্টের গল্পটি কমেন্ট করে জানাবেন। আমি শুরু করছি একটা জিনের গল্প। বাংলার এক শান্ত নিরিবিলি গ্রাম, চারিদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড়, কাঁচা রাস্তার, পাখির ডাক। গ্রামের এক কোণে ছিল একটা পুরনো তেঁতুল গাছ। এত পুরনো যে গ্রামের বৃদ্ধরা বলতো তাদের দাদারাও নাকি এই গাছটাকে এমনই দেখেছে। গাছটা ছিল বিশাল, মোটা কাণ্ড, ঝুলে থাকা লম্বা ডাল, আর গাছের নিচে সবসময় একটা অদ্ভুত ঠান্ডা ছায়া। দুপুরে রোদও সেখানে কেমন যেন গা ছমছম করা পরিবেশ থাকতো। গ্রামের বাচ্চারা ওদিক দিয়ে একা যেত না। অনেকে বলতো রাত হলে গাছের ডাল নড়ে, কিন্তু বাতাস থাকে না। এই গাছের মালিক ছিল রহিমউদ্দিন, বয়স 50-এর কাছাকাছি। পরিশ্রমী মানুষ, কিন্তু খুব সাহসী হিসেবে। তার একমাত্র ছেলে রাশেদ ক্লাস 9-এ পড়ে। সংসার তেমন সচ্ছল না। কিছুদিন ধরে রহিমউদ্দিনের মাথায় চিন্তা, ঋণ শোধ করতে হবে, ঘর মেরামত করতে হবে। একদিন বাজারে কাঠ ব্যবসায়ী সিদ্দিক এসে বলল, চাচা, আপনার ওই তেঁতুল গাছটা বিক্রি করলে ভালো দাম পাবেন। গাছটা খুব পুরনো, কাঠ শক্ত। রহিমউদ্দিন প্রথমে ভাবল না, কিন্তু টাকার অঙ্ক শুনে তার চোখ চকচক করে উঠল। এত টাকা একসাথে সে জীবনে পায়নি। মনে মনে সিদ্ধান্ত নিল গাছটা কেটে বিক্রি করবেই। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল। বাইরে পূর্ণিমার আলো, বাতাস নিয়ে, তবু যেন কোথাও থেকে হালকা ফিসফিস শব্দ আসছে। গভীর রাতে রহিমউদ্দিন স্বপ্নে দেখল সে দাঁড়িয়েছে তেঁতুল গাছের নিচে।
চারিদিকে অন্ধকার। হঠাৎ গাছের ডাল থেকে একটা লম্বা ছায়া নেমে এলো। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, কিন্তু মুখ পরিষ্কার বোঝা যায় না, শুধু দুটো আগুনের মতো লাল চোখ। এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এই গাছ কাটিস না। রহিমউদ্দিন ভয় পেয়ে বলল, কে তুমি? কণ্ঠটা আরও ভারী হয়ে উঠল। আমরা এখানে বহু বছর ধরে বাস করি, আমি আর আমার পরিবার। তোর গাছ কাটার ইচ্ছে আমরা জানি, যদি কাটিস ভালো হবে না। হঠাৎ চারপাশ কাঁপতে লাগলো, গাছের ডালগুলো যেন নিজে নিজে নড়ছে। ছায়াটা কাছে এসে বলল, সতর্ক করলাম, গাছ কাটিস না। চিৎকার করে ঘুম ভাঙল রহিমউদ্দিনের। ঘাম ভেজা শরীর, বুক ধরফর করছে। তার স্ত্রী সালমা জিজ্ঞাসা করল, কি হয়েছে, দুঃস্বপ্ন দেখছো নাকি? রহিমউদ্দিন কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না, বাজে স্বপ্ন। কিন্তু ভেতরে ভেতরে সে অস্থির হয়ে উঠল। পরদিন সকালে সে গাছের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। দিনের আলোয় গাছটাকে স্বাভাবিক কি লাগে, পাখি বসে আছে, ডালে দোল খাচ্ছে, যেন সব ঠিকঠাক। সে নিজেকে বোঝালো, এসব কুসংস্কার, স্বপ্ন তো স্বপ্নেই। বিকেলে কাঠ ব্যবসায়ী আমার এলো, চাচা ঠিক ঠিক করেছেন? রহিমউদ্দিন একটু ইতস্তত করলো, তারপর দৃঢ় গলায় বলল, হ্যাঁ কাটবো, কাল লোক নিয়ে এসো। সেদিন সন্ধ্যার পর থেকে গ্রামের কয়েকজন বলাবলি শুরু করলো, তেঁতুল গাছ কাটলে ভালো হইব না। কেউ বলল, ওই গাছের নিচে রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিন্তু টাকার লোভ রহিমউদ্দিনের কানে কিছুই ঢুকল না। পরদিন সকাল, কাঠুরেরা কোরাল আর করাত নিয়ে এলো। গ্রামের অনেকেই দূর থেকে দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ কৌতূহলী, কেউ কেউ চিন্তিত। প্রথম কোরালের আঘাত পড়ছে গাছের কাণ্ডে, ঠক একটা ভারী শব্দ হলো। অদ্ভুতভাবে সে শব্দটা চারিদিকে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল। হঠাৎ বাতাস উঠল, অথচ আকাশ পরিষ্কার, ডালগুলো জোরে দুলতে লাগলো। পাখিরা হঠাৎ করে উড়ে গেল। এক কাঠুরে থেমে বলল, চাচা গাছটা কেমন জানি লাগতেছে। রহিমউদ্দিন ধমক দিল, কাজ করো, ভয় পাওয়ার কিছু নাই। কোরাল চালাতে লাগলো। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর বিশাল শব্দে গাছটা মাটিতে পড়ল। ধরাম, মাটি যেন কেঁপে উঠল। গাছ পড়ে যেতে আশেপাশে অদ্ভুত নীরব হয়ে গেল, যেন সব শব্দ হঠাৎ থেমে গেছে। রাশেদ দূর থেকে দাঁড়িয়ে ছিল, তার হঠাৎ মনে হলো গাছের কাটা গুড়ির ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। সে চোখ মুছে আবার তাকালো, কিছুই নেই। সেই রাতের ঘটনা ঘটল। রাশেদ তার ঘরে পড়ছিল, হঠাৎ জানলার পাশে ছায়া পড়ল। সে ভেবেছিল কেউ দাঁড়িয়ে আছে, বাইরে তাকিয়ে দেখলো কেউ নেই। কিছুক্ষণ পর দরজা ঠক ঠক শব্দ, কে? রাশেদ ডাকলো, কোনো উত্তর নেই। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, চারিদিকে অন্ধকার। রাশেদ ভয় পেয়ে চিৎকার করল, আব্বা! রহিমউদ্দিন দৌড়ে এলেন। দরজা খুলে দেখে রাশেদ মাটিতে পড়ে আছে, নিস্তেজ অবস্থায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ডাক্তার জানালো রাশেদ আর নেই। ডাক্তার বলল, হাট বন্ধ হয়ে গেছে। কিন্তু রহিমউদ্দিনের মনে পড়ল সে স্বপ্নের কথা, গাছ কাটিস না। তার বুক কেঁপে উঠল। রাশেদের জানাজা হলো, গ্রামের পুরো শোক স্তবক। কেউ বলল তেঁতুল গাছ কাটার ফল, কেউ বলল স্বাভাবিক মৃত্যু। কিন্তু রহিমউদ্দিনের মনে সন্দেহ দানা বাঁধল। গভীর রাতে সে আবার স্বপ্ন দেখল। এবার আগের সে ছায়ামূর্তির সামনে দাঁড়িয়ে। আমি তোকে সতর্ক করেছিলাম। রহিমউদ্দিন কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকে ফিরিয়ে দে। ছায়াটা গর্জে উঠল, আমার পরিবারকে তুই ধ্বংস করেছিস, এখন শুরু হলো তোর শাস্তি। হঠাৎ চারিদিকে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ল। চমকে ঘুম ভাঙল তার। সে বুঝল এটা কেবল শুরু। গ্রামের পরিবেশ বদলে গেল। রাত হলে কুকুর অকারণে চিৎকার করে, বাতাস না থাকলেও জানলা কাঁপে, মানুষজন অদ্ভুত ছায়া দেখতে পায়। রহিমউদ্দিনের মনে ক্রোধ জমতে লাগলো। সে ভাবল, যে আমার ছেলেকে নিয়েছে তাকে আমি ছাড়ব না। একদিন সে গোপনে পাশের গ্রামের এক তান্ত্রিকের খোঁজ পেল। সেই তান্ত্রিক নাকি জিন বদ্রুহ সামলায়। রহিমউদ্দিন সিদ্ধান্ত নিল সে জিনের বিরুদ্ধে লড়বে। কিন্তু সে জানতো না এই সিদ্ধান্ত পুরো গ্রামের জন্য আরো ভয়ঙ্কর কিছু ডেকে আনতে যাচ্ছে। রাশেদের মৃত্যুর পর পুরো গ্রাম যেন বদলে গেল। সন্ধ্যা নামলেই মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়। আগে যেখানে ছেলেপেলেরা রাত পর্যন্ত মাঠে খেলতো, এখন মাগরিবের আজান পড়তেই সবাই ঘরে ঢুকে পড়ে। রহিমউদ্দিনের বাড়ি সবচেয়ে বেশি নীরব। একমাত্র ছেলেকে হারিয়ে সে যেন পাথর হয়ে গেছে। কিন্তু তার ভিতরে শোকের চেয়ে বেশি জ্বলছিল প্রতিশোধের আগুন। এক রাতে সে চুপি চুপি করে বের হলো, কাউকে কিছু বলল না। পাশের গ্রামের এক তান্ত্রিকের কথা সে জেনেছিল। লোকটির নাম কালা মজনু। শোনা যায় সে নাকি জিন পরীর সঙ্গে যোগাযোগ করতে পারে। গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের ভিতরে একটা ছোট কুড়ে ঘর, বাইরে ঝোলানো লাল কাপড়, দরজার সামনে শুকনো লেবু আর মরিচ বাঁধা। পরিবেশটা অদ্ভুত। রহিমউদ্দিন ডাক দিল, মঞ্জু সাহেব আছেন? ভেতর থেকে কর্কশ গলা ভেসে এলো, ভেতরে আয়, তোর অপেক্ষাতে ছিলাম। রহিমউদ্দিনের বুক কেঁপে উঠল।
সে তো কাউকে বলেনি আসার কথা। ভেতরে ঢুকে দেখে মাটির উপরে এক অদ্ভুত সব চিহ্ন, কোনো ধূপে চলছে। কালা মজনুর চোখ দুটো কেমন তীক্ষ্ণ। তোর ছেলেকে তো কি যে নিয়েছে, সে সাধারণ কিছু না, মজনু বলল। রহিমউদ্দিন কাপা গলায় বলল, আমি জানি ও তেঁতুল গাছের জিন, আমার স্বপ্নে হুমকি দিচ্ছিল। মজনু মাথা নাড়ল। গাছ কাটিস কেন? টাকার জন্য। ভুল হয়েছে, কিন্তু এখন আমি বিচার চাই। মজনু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জিনের উপর আঘাত করতে চাইলে তার দুর্বল জায়গায় আঘাত করতে হয়। তার পরিবার আছে, সন্তান আছে। রহিমউদ্দিন অবাক হয়ে তাকালো। আপনি কেমনে জানেন? মজনু মৃদু হাসল। ওরা বহু বছর আগে ওই গাছে ছিল। তুই শুধু একটা গাছ কাটিস নাই, তাদের ঘর ভেঙে দিয়েছিস। তারপর নিচু গলায় বলল, আমি চাইলে তার সন্তানকে আঘাত করতে পারি, কিন্তু তার ফল ভয়ানক হবে। রহিমউদ্দিন দাঁতে দাঁত চেপে বলল, আমার ছেলেকে তো মায়েরা ফেলেছে, আমি কিছু ভয় পাই নাই। মজনু শেষবারের মতো সতর্ক করল, মানুষের সঙ্গে মানুষ লড়াই এক কথা, জিনের সঙ্গে লড়াই আলাদা কথা। কিন্তু শোক অন্ধ। রহিমউদ্দিন কিছুই শুনল না। পরদিন গভীর রাতে তান্ত্রিক শুরু করলো তার কাজ। গ্রামের বাইরে যেখানে তেঁতুল গাছটা কাটা হয়েছিল সেই গুড়ির কাছে। চাঁদের আলোয় চারপাশ ফ্যাকাশে। মজনু মাটিতে বৃত্ত থেকে মন্ত্র পড়তে লাগলো। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইল। গুড়ি ভেতর থেকে যেন ক্ষীণ কান্নার শব্দ। রহিমউদ্দিনের শরীর কাঁপতে লাগলো। মজনু চিৎকার করে কিছু শব্দ উচ্চারণ করল। তারপর একটা লাল রঙের কাপড় আগুনে ছুড়ে দিল। হঠাৎ তীব্র এক চিৎকার শোনা গেল, মানুষের না অন্য কিছু। মাটি কেঁপে উঠল, বাতাস ঘুরপাক খেতে লাগলো। কিছুক্ষণ পর সব শান্ত। মজনু হাঁপাতে হাঁপাতে বলল, কাজ শেষ। কি হয়েছে? রহিমউদ্দিন জিজ্ঞাসা করল। মজনু ধীরে বলল, তার সন্তান আর বাঁচবে না। রহিমউদ্দিনের চোখে এক মুহূর্তের জন্য তৃপ্তি ফুটে উঠল, কিন্তু সে বুঝতে পারল না সে আগুনে ঘি ঢেলে দিয়েছে। সে রাতেই গ্রামের অদ্ভুত ঘটনা শুরু হলো। এক বাড়িতে গরু হঠাৎ করে দড়ি ছিঁড়ে পাগলের মতো ছুটতে লাগলো। আরেক বাড়িতে রান্নাঘরের হাঁড়ি নিজে নিজেই পড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল ভোরের আগে। মসজিদের পাশের পুরনো কুয়ার কাছে গ্রামের এক বৃদ্ধের মৃতদেহ পাওয়া গেল। তার মুখে ভয় জমে আছে। কেউ বলল পা পিছলে পড়েছে, কেউ বলল এটা স্বাভাবিক না। রহিমউদ্দিনের কানে ভেসে এলো গভীর রাতে সে ভয়ঙ্কর কণ্ঠ, তুই আমার সন্তানকে ছুঁয়েছিস। তার ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। জানলা কাঁপতে লাগলো। এখন তোর গ্রাম দেখবে আসল প্রতিশোধ। রহিমউদ্দিন বুঝলো সে যা করেছে তার ফল শুধু তার একার না, পুরো গ্রামের উপরে পড়বে। পরদিন সকাল, গ্রামের মানুষ জড়ো হলো, সবাই আতঙ্কিত। হঠাৎ আকাশে মেঘ ঢেকে গেল, অথচ বৃষ্টি নেই, শুধু অদ্ভুত চাপা গুমট। এক শিশু হঠাৎ করে চিৎকার করে উঠল, ওই দেখো, গাছে গাছ আগুনের চোখ। সবাই তাকালো, কিছু দেখা গেল না, কিন্তু ভয় ছড়িয়ে গেল। রহিমউদ্দিনের মনে হলো সে ভুল করেছে, বড় ভুল। এদিকে তান্ত্রিক কালা মজনু অস্থির হয়ে উঠল। সে বুঝতে পারছে যে জিনের সন্তানকে সে আঘাত করেছে, সে সাধারণ জিন না, তার শক্তি অনেক বেশি। এখন আর সেই শক্তির আগে উন্মত্ত। রাত নামতেই পুরো গ্রাম কাঁপতে লাগলো। কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করলো। বাতাস ঘুরতে লাগলো ঘূর্ণির মতো। রহিমউদ্দিনের দরজায় ঠকঠক শব্দ। সে সাহস করে দরজা খুলল। কেউ নেই, কিন্তু মাটিতে একটা ছাইয়ের দাগ, যেন আগুনে পুড়ে লেখা শুরু হলো। রহিমউদ্দিনের বুক ধরফর করতে লাগলো। সে বুঝলো এটা শুধু প্রতিশোধ না, এটা যুদ্ধের শুরু। তেঁতুল গাছ কাটার পর থেকে গ্রাম যেন আর আগের মতো নেই, কিন্তু জিনের সন্তানের মৃত্যুর পর পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিল। রাতে আর কেউ একা বের হয় না। মাগরিবের পর রাস্তাঘাট ফাঁকা, বাতাসে এক ধরনের চাপা গুমোট ভাব, যেন কেউ অদৃশ্য হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। প্রথম বড় ঘটনা ঘটল বাজারের রাস্তার পাশে। গ্রামের মুদি দোকানদার হাশেম আলী রাত করে দোকান বন্ধ করে ফিরছিল। হঠাৎ সে শুনল পেছন থেকে কেউ তার নাম ধরে রাখছে, হাশেম। সে ভাবল হয়তো কেউ মজা করছে, কিন্তু চারিদিকে তাকিয়ে কাউকে দেখল না। আবার ডাক, হাশেম দাঁড়া। তার শরীর ঠান্ডা হয়ে গেল, হাঁটার গতি বাড়ালো। হঠাৎ সামনে বাতাস ঘূর্ণির মতো পাক খেতে লাগলো। চোখের ধুলো ঢুকে গেছে, সে কিছু দেখতে পাচ্ছে না। পরদিন সকালে হাশেমকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলল, আগুনের মতো লাল চোখ। এরপর থেকে এই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রহিমউদ্দিনের বাড়িতে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতে হাঁড়ি পাতিল নিজে নিজে পড়ে যায়, দরজা বন্ধ করলে হঠাৎ খুলে যায়। মাঝরাতে যেন কেউ হাঁটে, ধীরে ধীরে ভারী পায়ের শব্দ। এক রাতে সালমা চিৎকার করে উঠল, ওই দেখো, জানলার বাইরে কেউ দাঁড়িয়েছে। রহিমউদ্দিন গিয়ে দৌড়ে তাকালো। কেবল অন্ধকার, কিন্তু মাটিতে স্পষ্ট একটা দাগ, যেন আগুনে পোড়া চিহ্ন। হঠাৎ সে পরিচিত গম্ভীর কণ্ঠ,
তুই আমার সন্তানকে কায়রা নিছিস? রহিমউদ্দিন কাঁপতে কাঁপতে বলল, তুই আগে আমার ছেলেকে নিয়েছিস। চারিদিকে কেঁপে উঠল। ঘরে বাতি নিভে গেল। তোর শাস্তি এখন শুরু। সালমা অজ্ঞান হয়ে পড়ল। এদিকে তান্ত্রিক কালাম মজনুর অবস্থা ভালো না। তার কুঁড়ে ঘরে আগুন লেগে যায় এক রাতেই। আগুনের উৎস খুঁজে পায় না। মজনু কোনো মতে প্রাণে বেঁচে যায়। সে বুঝতে পারে এই জিন তার ধারণার চেয়েও শক্তিশালী। সে আর একা পারবে না। গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ রহিমউদ্দিনকে বলল, এই ব্যাপার আর তান্ত্রিক দিয়ে সামলানো যাবে না। একজন কবিরাজ আনতে হবে, যার সুনাম আছে। পাশের জেলা থেকে একজন কবিরাজের কথা শোনা গেল। নাম গফুর শাহ। লোকটা নাকি বহু বছর সাধনা করেছে। অনেক কঠিন আত্মা সে শান্ত করেছে। রহিমউদ্দিন প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু যখন তার নিজের ঘরের দেয়ালে এক রাতে রক্তের মতো লাল দাগ দেখা গেল, সে আর দেরি করল না। সে রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল। গ্রামের এক কিশোর নাম সজল বন্ধুদের সাথে বাজি ধরে তেঁতুল গাছের কাটা জায়গায় গেল। সবাই বলেছিল ওখানে না যেতে, কিন্তু সে হাসতে হাসতে বলল, বুটটুট কিছুই না। মাঝরাতে হঠাৎ সে চিৎকার করে উঠল। বন্ধুরা দৌড়ে গিয়ে দেখে সজল মাটিতে পড়ে আছে। তার শরীর ঠান্ডা, মুখে ভয় জমে আছে। সে অজ্ঞান অবস্থায় শুধু বলছিল, ওরা রাগ করেছে। সজল বেঁচে গেল ঠিকই, কিন্তু তার চুলের এক পাশ সাদা হয়ে গেল রাতারাতি। সে স্বাভাবিক হলো না। গ্রাম এখন নিশ্চিত এটা মানুষের কাজ না। পরদিন জুমার নামাজের পর গ্রামের মুরব্বীরা বৈঠকে বসল। সবাই একমত, এখন শক্তিশালী কবিরাজ ছাড়া উপায় নাই। রহিমউদ্দিন মাথা নিচু করে বসেছিল। তার ভুলে যেন পুরো গ্রাম ভুগছে। এই অপরাধবোধ তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। সে উঠে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি। আমি দায়িত্ব নিছি, কবিরাজ আনবো। রাত নামলো আবার। এবার ঝড় এলো। কালো মেঘ আকাশে ঢেকে গেল। বিদ্যুৎ চমকালো। বজ্রপাত হলো ঠিকই তেঁতুল গাছের কাটা জায়গার কাছে। ঝলকে সবাই দেখল, এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া। দুই চোখ আগুনের মতো জ্বলছে। তার চারপাশে যেন আরো ছোট ছোট ছায়া ঘুরছে। হঠাৎ বজ্রপাতের শব্দে সব অন্ধকার। পরদিন সকালে দেখা গেল কাটাগুড়ির চারপাশে মাটি কালো হয়ে গেছে, যেন আগুনে পুড়ছে। রহিমউদ্দিন সেই দৃশ্য দেখে কাঁপতে লাগলো। সে বুঝল এই জিন শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে পুরো গ্রামকে ভয় দেখিয়ে ধ্বংস করতে চাইছে। আর এই অবস্থায় কালো মজনু একদিন হঠাৎ রহিমউদ্দিনের বাড়িতে এসে বলল, আমি আর পারবো না। এই জিনের শক্তি অনেক পুরনো, এরে থামাতে হলে বড় সাধক লাগবে। রহিমউদ্দিন জিজ্ঞাসা করলে, কেউ আছে? মজনু ধীরে বলল, আছে আমার ওস্তাদ, কিন্তু উনি সহজে আসবেন না। রহিমউদ্দিন দৃঢ় গলায় বলল, যত লাগুক আমি করব। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে শিশু কণ্ঠের কান্না ভেসে এলো, কিন্তু বাড়িতে কোনো শিশু নেই। সবাই থমকে গেল। দরজার সামনে মাটিতে আবার আগুনের মতো দাগ। সময় শেষ হয়ে আসছে। পরের দিন ভোর রাত থেকে গ্রামে অদ্ভুত চাপা নীরবতা। পাখির ডাক নেই, গরু ছাগল অস্থির। মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে। রহিমউদ্দিন সারা রাত ঘুমাতে পারেনি। দরজার সামনে সে আগুনে পোড়া লেখাটা বারবার চোখের সামনে ভাসছে। সময় শেষ হয়ে আসছে। সে আর দেরি করল না। ফজরের নামাজ শেষ করে কয়েকজন মুরব্বীকে নিয়ে পাশের জেলে রওনা দিল কবিরাজ গফুর শাহকে আনতে। কবিরাজ গফুর শাহ। গফুর শাহ বয়সে 60-এর কাছাকাছি, লম্বা দাড়ি, শান্ত চোখ, কথা কম বলেন। বহু বছর ধরে সাধনায় আছেন। লোকে মুখে শোনা যায়, যেখানে তান্ত্রিক ব্যর্থ হয় সেখানে গফুর শাহ দাঁড়ান। রহিমউদ্দিন সব কথা খুলে বলল, তেঁতুল গাছ, স্বপ্ন, জিনের হুমকি, ছেলের মৃত্যু, তান্ত্রিক দিয়ে জিনের সন্তান মারা যাওয়া, সব শুনে গফুর শাহ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভুল একটার পর একটা করেছ, তিনি বললেন। ওই জিনটা বহু পুরনো, ওর গাছকে ঘর বানায় না, গাছের সাথে আত্মা বাঁধে। রহিমউদ্দিন কাপা গলায় বলল, হুজুর এখন কি হবে? গফুর শাহ শান্ত গলায় উত্তর দিলেন, এখন যুদ্ধ না, বিচার হবে, কিন্তু তার আগে আমাকে গ্রামটা দেখতে হবে। সন্ধ্যার আগে কবিরাজ গ্রামে পৌঁছালেন। গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে আছে, কেউ আশা নিয়ে, কেউ ভয় নিয়ে। গফুর শাহ গ্রামে ঢুকতেই থেমে গেলেন। এখানে ভারী ছায়া জমে আছে। তিনি বললেন, অনেক কান্না, অনেক রাগ। তিনি সোজা গেলেন তেঁতুল গাছটার কাটা জায়গায়। গুড়ি কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর তার কপালে ঘাম। ও এখানে আছে, তিনি বললেন, এবং সে খুব কষ্টে আছে। হঠাৎ বাতাস উঠল, চারপাশে শুকনো পাতা উঠতে লাগলো। এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুই কি এখানে আসছিস কেন? গ্রামের মানুষ ভয় পিছিয়ে গেল। গফুর শান্ত গলায় বললেন, আমি বিচার করতে এসেছি, যুদ্ধ করতে না। হাসির মতো একটা শব্দ হলো, বিচার? তোর বিচার আমি চাই না। হঠাৎ গুড়ির চারপাশে আগুনের মতো আলো জ্বলে উঠল। সবাই আতঙ্কে দোয়া পড়তে শুরু করলো। গফুর শাহ মাটিতে বসে কিছু দোয়া পড়লেন। বাতাস একটু শান্ত হলো। তোর কষ্ট আমি বুঝি, কবিরাজ বললেন, কিন্তু তুই নিরপরাধ আঘাত করছিস। জিনের কণ্ঠ ভারী হয়ে উঠল, ওরা আমার সন্তানকে মেরেছে। এই কথায় চারপাশ কেঁপে উঠল। গফুর শাহ ধীরে বললেন,
মানুষের ভুলের জন্য সবাই শাস্তি পাবে না। তোর প্রতিশোধ অন্ধ হয়ে গেছে। ঠিক তখন কালা মজনু এগিয়ে এলো, মুখ ফ্যাকাশে। হুজুর, আমার ভুল হয়েছে, সে বলল। আমি লোভে পড়ে কাজটা করেছি। হঠাৎ বাতাস ঘুরে তার দিকে ধাক্কা দিল। মজনু মাটিতে পড়ে গেল। চুপ, গর্জে উঠল জিন। তুই আমার সন্তানকে ছুঁয়েছিস। গফুর শাহ শক্ত গলায় বললেন, ওর বিচার আমি করব। তুই নিজের হাতে আইন নিতে পারিস না? এই প্রথম জিন চুপ করল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। রাতে গফুর শাহ রহিমউদ্দিনের বাড়িতে থাকলেন। তিনি সবাইকে নির্দেশ দিলেন, কেউ রাতে একা বের হবে না, তেঁতুল গাছের জায়গায় কাছে যাবে না, 5 ওয়াক্ত নামাজ ও দোয়া পড়বে। রাত গভীর হলে রহিমউদ্দিন আবার সে স্বপ্ন দেখল। এবার ছায়ামূর্তির চোখ আগুন নেই, কেবল অসীম দুঃখ। আমি শুধু আমার ঘর চাই। জিন বলল, আমার সন্তান আর ফিরবে না, কিন্তু তোরাও শান্তি পাবি না। রহিমউদ্দিন কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে আর ফিরবে না। স্বপ্ন ভেঙে গেল। ভোরে গফুর শাহ বললেন, এই জিনকে একা আমি থামাতে পারবো না, আমাকে আমার ওস্তাদকে ডাকতে হবে। রহিমউদ্দিন আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, ওস্তাদ মানে? কবিরাজ ধীরে বললেন, যিনি জিনদের ভাষা জানেন আর যিনি কাউকে বন্দি করতে পারেন। এই কথা শুনে গ্রামের সবাই চমকে উঠল। ঠিক তখন বাইরে থেকে চিৎকার, হুজুর দৌড়ান। সবাই বেরিয়ে দেখে গ্রামের এক ঘরের চাল নিজে নিজে উঠছে, ভেতরে মানুষ আটকা। গফুর শাহ চোখ বন্ধ করে জোরে দোয়া পড়লেন। হঠাৎ বাতাস থেমে গেল, চাল মাটিতে পড়ল, কিন্তু গুড়ির দিক থেকে ভেসে এলো সেই কণ্ঠ, ওস্তাদ ডাকলেও পার পাবি না। গফুর শাহ মাথা তুলে বললেন, দেখা যাবে। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক ভারী। আকাশে চাঁদ নেই, তারা নেই, যেন পুরো গ্রাম একটা অদৃশ্য চাপের নিচে। কবিরাজ গফুর শাহ ঈশান নামাজের পর উঠোনে বসে তসবিহ পড়ছিলেন। রহিমউদ্দিন, সালমা আর গ্রামের কয়েকজন মুরব্বী চুপচাপ বসে আছে। হঠাৎ গফুর শাহ বললেন, আজ রাতে আমি ওস্তাদকে ডাকবো। সবাই অবাক। এখানেই রহিমউদ্দিন জিজ্ঞাসা করল, হ্যাঁ, উনি আসবেন কি না সেটা তার ইচ্ছা, কিন্তু ডাক দিলে তিনি জানাবেন। ওস্তাদের পরিচয়। গফুর শাহ ধীরে বললেন, আমার ওস্তাদের নাম হযরত কামালউদ্দিন শাহ। তিনি বহু বছর পাহাড়ে সাধনা করেছেন। মানুষ তাকে খুব কমই দেখে। জিনদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, কিন্তু উনি সহজে কোনো বিষয় জড়ান না। রহিমউদ্দিনের বুক ধক করে উঠল। উনি যদি না আসেন? গফুর শাহ শান্ত গলায় বললেন, তাহলে আমাদের কপাল খারাপ। রাত গভীর হলো। তেঁতুল গাছের কাটা জায়গায় সবাই মশাল নিয়ে দাঁড়িয়ে। মাঝখানে গফুর শাহ। তিনি মাটিতে গোল দাগ টেনে কিছু দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ বাতাস ঘুরে উঠল, মশালের আগুন কাঁপতে লাগলো। দূর থেকে গম্ভীর কণ্ঠ, তুই আবার এসেছিস? গফুর শাহ চোখ না খুলেই বললেন, আমি একা না, আমার ওস্তাদকে ডাকছি। হাসির মধ্যে একটা বিকট শব্দ হলো, ওস্তাদ। মানুষ ভাবছে ওস্তাদ দিয়ে কি সব পারবে। চারপাশে ধুলোর ঝড় উঠল, কয়েকজন পড়ে গেল। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটল। বাতাস হঠাৎ থেমে গেল। মশালের আগুন স্থির, মাটিতে যেন কারো ছায়া পড়ল, কিন্তু সামনে কেউ নেই। তারপর খুব শান্ত ভারী একটা কণ্ঠ শোনা গেল, থামো। সবাই স্তব্ধ। গফুর শাহ মাথা নিচু করে বললেন, হুজুর। একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলেন। সাদা পোশাক, লম্বা দাঁড়িয়ে, চোখে অদ্ভুত শান্তি। তিনি হযরত কামালউদ্দিন শাহ। গ্রামের মানুষ হা করে তাকিয়ে রইল। কামালউদ্দিন শাহ তেঁতুল গাছের গুড়ির সামনে দাঁড়ালেন। তুমি কেন রাগে অন্ধ হচ্ছ? তিনি শান্ত কণ্ঠে বললেন। চারপাশে ঠান্ডা বাতাস বয়ে গেল। জিনের কণ্ঠ এবার আগের চেয়ে কম গর্জমান। ওরা আমার ঘর ভেঙেছে, আমার সন্তান মেরেছে। কামালউদ্দিন শাহ চোখ বন্ধ করলেন। মানুষ ভুল করেছে, কিন্তু তুমি নিরপরাধের আঘাত করেছ, এটা অন্যায়। হঠাৎ গুড়ির ভেতর থেকে আগুনের মতো আলো বের হলো। সে আলোর মধ্যে এক বিশাল ছায়া, আগের চেয়ে অনেক বড়, চোখ দুটো জ্বলছে। আমি অন্যায় করিনি। জিন গর্জে উঠল, আমি শুধু প্রতিশোধ নিয়েছি। কামালউদ্দিন শাহ গম্ভীর গলায় বললেন, প্রতিশোধ আর বিচার এক জিনিস না। চারপাশ কেঁপে উঠল। হঠাৎ জিনের ছায়া ঘূর্ণির মতো ঘুরতে লাগলো, বাতাসে আগুনের গন্ধ। কামালউদ্দিন শাহ হাত তুলে কিছু আয়াত পড়লেন। মাটিতে আঁকা দাগগুলো জ্বলে উঠল হালকা আলোয়। জিন চিৎকার করল, তুই আমাকে বন্দি করতে আসছিস? তোমাকে থামাতে এসেছি, ওস্তাদ বললেন। দুই শক্তির সংঘর্ষে চারপাশে ঝড় উঠল, মানুষ দূরে সরে গেল। আকাশে বিদ্যুৎ চমকালো। হঠাৎ জিনের ছায়া ভাগ হয়ে কয়েকটা ছোট ছায়া তৈরি করল। তারা চারিদিকে ছুটে গেল। গফুর শাহ চিৎকার করলেন, হুজুর, ও শক্তি ভাগ করছে। কামালউদ্দিন শাহ চোখ বন্ধ করে জোরে দোয়া পড়লেন। আলো আরো উজ্জ্বল হলো। ছায়াগুলো আবার এক জায়গায় জড়ো হতে লাগলো। জিন গর্জে উঠলেন, এই যুদ্ধ শেষ না। তারপর হঠাৎ সব অন্ধকার। ঝড় থেমে গেল, মাটিতে কেবল পোড়া গন্ধ। কামালউদ্দিন শাহ ধীরে বসে পড়লেন। তার মুখে ক্লান্তির ছাপ। ও খুব শক্তিশালী, শুধু ও রাগ না, কষ্টেও বই বাড়াচ্ছে। তিনি বললেন। রহিমউদ্দিন কাঁদতে কাঁদতে পা জড়িয়ে ধরল, হুজুর আমাদের বাঁচান। ওস্তাদ বললেন, আগামী 3 রাত কঠিন হবে।
তারপর সিদ্ধান্ত। ঠিক তখন গড়ির ভেতর থেকে ক্ষীণ কণ্ঠ, আমি ফিরব। সবাই কেঁপে উঠল। হযরত কামালউদ্দিন শাহের কথা অনুযায়ী আগামী 3 রাতই সবচেয়ে ভয়ঙ্কর। গ্রামে যেন শ্বাস বন্ধ হয়ে আছে, কেউ উচ্চস্বরে কথা বলে না। সন্ধ্যা নামতেই সব দরজা জানলা বন্ধ। মাগরিবের পর থেকে অদ্ভুত শব্দ শুরু হলো, বাঁশঝাড়ে যেন কেউ হাঁটে, টিনের চাল টুংটাং করে ওঠে। রহিমউদ্দিনের বাড়িতে সবাই এক ঘরে বসে দোয়া পড়ছে। বাইরে হঠাৎ ঠকঠক শব্দ। সালমা ফিসফিস করে বলল, দরজা কেউ আছে? রহিমউদ্দিন সাহস করে বলল, কে? উত্তর নেই। কিছুক্ষণ পর জানলার কাছে যেন কারোর আঙ্গুল বুলানোর শব্দ। তারপর সে পরিচিত কণ্ঠ, আমি আছি। সালমা কাঁপতে লাগলো। হঠাৎ বাতি নেমে গেল, ঘর অন্ধকার। গফুর শাহ সঙ্গে সঙ্গে দোয়া পড়তে লাগলেন। কয়েক মুহূর্ত পর বাতিটা আবার জ্বলে উঠল। কামালউদ্দিন শাহ বললেন, ও শুধু ভয় দেখাচ্ছে, শক্তি পরীক্ষা করছে। কিন্তু রাতের শেষ ভাগে গ্রামে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে গিয়ে একজন কৃষক অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে। তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মুখে ভয় জমে আছে। ভোর হলে এসে জ্ঞান ফিরে শুধু বলল, ওর চোখে আগুন না, পানি ছিল। এই কথা শুনে ওস্তাদ চুপ করে গেলেন। দ্বিতীয় রাত আরো কঠিন গেল। বৃষ্টি ছাড়া মেঘ গর্জন, হাওয়া নেই, তবু গাছের ডাল কাঁপে। তেঁতুল গাছের কাটা জায়গা থেকে ধোয়ার মতো কুয়াশা উঠতে লাগলো। হঠাৎ গ্রামের এক বাড়িতে আগুন ধরে গেল, কিন্তু অদ্ভুতভাবে আগুন ছড়িয়ে পড়ল না, যেন শুধু ভয় দেখানোর জন্য। কামালউদ্দিন শাহ সবাইকে নিয়ে গড়ির সামনে দাঁড়ালেন। তিনি উচ্চস্বরে বললেন, তোমার কষ্ট আমরা বুঝি, কিন্তু নিরীহ মানুষকে আঘাত করলে বিচার কঠিন হবে। এবার জিনের কণ্ঠ আগের মতো গর্জন করল না। আমার সন্তান ছোট ছিল, সে কিছু জানত না। এক মুহূর্তের জন্য চারপাশে ভারী নীরবতা। রহিমউদ্দিন চোখে পানি নিয়ে বলল, আমার ছেলেও ছোট ছিল। হঠাৎ বাতাস জোরে বয়ে গেল, যেন দুই কষ্ট একসাথে মিলছে। কিন্তু ঠিক তখনই গড়ির ভেতরে থেকে ছায়া বের হয়ে গফুর শাহকে ধাক্কা দিল। তিনি পড়ে গেলেন। কামালউদ্দিন শাহ গম্ভীর গলায় দোয়া পড়লেন। আলো ছড়িয়ে পড়ল, ছায়া সরে গেল। আর এক রাত। ওস্তাদ বললেন, তারপর সিদ্ধান্ত। তৃতীয় রাত সবচেয়ে অন্ধকার, চাঁদিন আকাশ, কুকুরগুলো একসাথে হামা করছে। গ্রামের মাঝখানে সবাই জড়ো হয়েছে, কেউ একা নেই। হঠাৎ মাটি কেঁপে উঠল। তেঁতুল গাছের গুড়ি ফেটে গেল একটু, ভেতর থেকে বিশাল ছায়া উঠল, আগের চেয়ে বড়। কিন্তু এবার তার চোখে আগুন নেই, গম্ভীর দুঃখ। আমি চলে যাব, যদি আমার সন্তানের রক্তের বিচার হয়, সে বলল। সবাই তাকিয়ে রইল। কামালউদ্দিন শাহ রহিমউদ্দিনের দিকে তাকালেন। রহিমউদ্দিন কাঁদতে কাঁদতে সামনে এলো। আমি ভুল করেছি, লোভে অন্ধ ছিলাম, তোমার ঘর ভেঙেছি, তোমার সন্তানকে মারার ব্যবস্থা করেছি। আমাকে শাস্তি দাও, কিন্তু গ্রামকে ছাড়ো। গ্রামের মানুষ শতভাগ জিনের ছায়া কিছুক্ষণ নীরব। মানুষ কি নিজের দোষ স্বীকার করে? সে বলল। কামালউদ্দিন শাহ বললেন, সত্যিকারের তাওবা করলে বিচার হালকা হয়। হঠাৎ চারপাশে তীব্র আলো, জিন গর্জে উঠল। আমি শান্তি চাই না, আমি কষ্ট চাই। ছায়ামূর্তি তারা ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। উস্তাদ শক্ত গলায় বললেন, তাহলে তোমাকে থামতে হবে। মাটিতে আগে থেকেই আঁকা বড় বড় বৃত্ত জ্বলে উঠল। গফুর শাহ সাহায্য করতে এগিয়ে এলেন। আলো আর ছায়ার সংঘর্ষে পুরো গ্রাম কেঁপে উঠল। জিন চিৎকার করলো, আমি বন্দী হব না। কামালউদ্দিন শাহ শেষ দোয়া উচ্চারণ করলেন। হঠাৎ ছায়া সংকুচিত হতে লাগলো, গুড়ির ভিতরে ঢুকে গেল। মাটি কেঁপে উঠল, গুড়ির ওপরে ফাটল বন্ধ হয়ে গেল। সব নীরব। শেষ না শুরু? কামালউদ্দিন শাহ ধীরে বললেন, ও এখনো পুরোপুরি শেষ হয়নি। সাময়িকভাবে আটকানো হয়েছে, কিন্তু যদি আবার অন্যায় হয়, সে ফিরবে। গ্রামের মানুষ হাফ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক তখন গুড়ির নিচে মাটি একটু কেঁপে উঠল। ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, আমি ঘুমাচ্ছি, কিন্তু আছি। রহিমউদ্দিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গ্রামের আকাশ ধীরে ধীরে ভোরের আলো ফুটতে লাগলো। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এই শান্তি কদিনের? জিনকে গুড়ির ভেতরে সাময়িকভাবে আটকে দেওয়ার পর গ্রামে ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করলো। কুকুরের অকারণ চিৎকার বন্ধ হলো। রাতের অদ্ভুত শব্দ কমে গেল। মানুষ আবার সন্ধ্যার পর উঠোনে বসে গল্প করতে শুরু করলো। তবে পুরোপুরি নিশ্চিন্ত কেউ না। তেঁতুল গাছের কাটা জায়গাটা এখন সবার কাছে নিষিদ্ধ, সেখানে কেউ যায় না। কামালউদ্দিন শাহ স্পষ্ট করে বলেছিলেন, এই জায়গা অযথা খুঁড়োখুড়ি করবে না, আগুন জ্বালাবে না। ও এখন ঘুমে আছে। রহিমউদ্দিন বদলে গেছে। আগে সে লোভী মানুষটা আর নেই। সে প্রায় গুড়ির সামনে গিয়ে চুপচাপ বসে থাকে, কাঁদে, ক্ষমা চায়। একদিন সে গফুর শাহকে বলল, হুজুর, আমি একটা মসজিদে দান করতে চাই, গরিবদের সাহায্য করব। গফুর শাহ বললেন, ভালো কাজ করো, অন্যায়ের ক্ষত ভালো কাজে কিছুটা ভরে। প্রায় 1 মাস শান্তির পর হঠাৎ এক দুপুরে গ্রামের কয়েকজন যুবক সাহস করে গুড়ির কাছে গেল।
তারা বলাবলি করছিল, কিছু না, ভয় দেখানো হয়েছিল। একজন লাঠি দিয়ে গুড়িতে আঘাত করল, ঠক, মাটির নিচ থেকে যেন কেন শব্দ উঠল। আরেকজন বলল, ভিতরে ফাঁপা হয়েছে মনে হয়। তারা মাটি একটু খুঁড়তে শুরু করলো। হঠাৎ মাটির নিচ থেকে গরম বাতাস বের হলো। সবাই পিছিয়ে গেল। গড়ির ফাটলের ভেতর ক্ষীণ আলো, লাল আভা দেখা গেল এক মুহূর্তের জন্য। সেদিন রাতে শুরু হলো অস্বাভাবিক ঘটনা। রাত 12টার পর গ্রামের মাঝখানে ঝড় উঠল। আকাশ পরিষ্কার, তবু ঝড়। রহিমউদ্দিন ঘুম থেকে উঠে দেখল তার ঘরের দেয়ালে ছায়া নড়ছে। হঠাৎ সেই কণ্ঠ, তোমার কথা রাখুনি। সে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করি নাই। তোমাদের মানুষ আবার মাটি খুঁড়েছে। মাটি যেন কেঁপে উঠল। গফুর শাহ দৌড়ে এলেন। তিনি অনুভব করলেন বন্দিত্ব দুর্বল হচ্ছে। ওস্তাদকে খবর দিতে হবে। তিনি বললেন, কামালউদ্দিন শাহের সতর্কবার্তা। ভোরের আগে কামালউদ্দিন শাহ আবার এলেন। তার মুখে এবার উদ্বেগ। তিনি গড়ির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। বন্দিত্বে ফাটল ধরেছে। তিনি বললেন, ও পুরোপুরি মুক্ত না, কিন্তু শক্তি বাড়ছে। রহিমউদ্দিন হাঁটু গেড়ে বসে পড়ল। হুজুর, এবার কি হবে? কামালউদ্দিন শাহ বললেন, এবার আর শুধু আটকানো যাবে না, সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। হয় ও এই স্থান ছেড়ে যাবে চিরতরে, না হলে সম্পূর্ণভাবে বন্দি করতে হবে। গ্রামের সবাই ভয় পেয়ে গেল। সে রাতে গুড়ির চারপাশে কালো ধোঁয়া জমতে লাগলো। ছায়াটা ধীরে ধীরে বের হয়ে এলো। আগের চেয়ে দুর্বল, কিন্তু চোখে প্রচণ্ড ক্রোধ। তোমরা আমাকে ঠকিয়েছ। কামালউদ্দিন শাহ বললেন, মানুষ ভুল করেছে, কিন্তু আমরা তোমাকে আর আঘাত করিনি। আমার ঘর ফিরে দাও। জিন গর্জে উঠল। গাছ আর ফিরবে না, ওস্তাদ বললেন, কিন্তু তোমার থাকার জায়গা আমরা ঠিকই করে দিতে পারি, মানুষের ক্ষতি না করে। এক মুহূর্তের নীরবতা। জিন যেন দ্বিধায়। কিন্তু হঠাৎ গুড়ির নিচে ফাটল বড় হয়ে গেল। কালো শক্তি বেরোতে লাগলো। আমি কারো দায় চাই না। চারপাশে ঝড় উঠল। ওস্তাদ গভীর গলায় বলল, তাহলে শেষ পথটাই বাকি। তিনি গফুর শাহকে ইশারা করলেন। দুজনে মিলে মাটিতে বড় বৃত্ত আঁকলেন। এবার আগের চেয়ে শক্তিশালী বন্ধন। জিন বুঝতে পারল এবার তাকে স্থায়ীভাবে বন্দি করতে হতে পারে। সে গর্জে উঠল, আমি শেষ হইব না। গ্রামের মানুষ আতঙ্কে দোয়া পড়তে লাগলো। আলো আর ছায়ার সংঘর্ষে পুরো এলাকা কেঁপে উঠল। হঠাৎ জিনের ছায়া দুই ভাগ হয়ে গেল। এক অংশ বন্দিবৃত্তে আটকা পড়ল, আরেক অংশ অদৃশ্য হয়ে আকাশে মিলে গেল। সবই নীরব। কামালউদ্দিন শাহ ধীরে বললেন, ওর এক অংশ বন্দী হয়েছে, কিন্তু আরেক অংশ মুক্ত হয়ে গেছে। গ্রামের সবাই স্তব্ধ। রহিমউদ্দিনের গলা শুকিয়ে গেল। মানে? শেষ লড়াই এখনো বাকি। আকাশে মেঘ জমতে লাগলো। দূরে দূরে বজ্রপাত। একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, আমি ফিরব। আকাশ কালো হয়ে আছে, মেঘ নেই, তবু যেন আলো ঢেকে গেছে। পুরো গ্রাম বুঝতে পারছে আজ কিছু একটা শেষ হবে। তেঁতুল গাছের কাটা জায়গায় এখন বড় ফাটল। কামালউদ্দিন শাহ আর গফুর শাহ মাঝখানে দাঁড়িয়ে। গ্রামের মানুষ দূরে জড়ো হয়েছে। বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হঠাৎ মাটি কেঁপে উঠল। ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো শক্তি বের হতে লাগলো। ধীরে ধীরে সে শক্তি আকার নিল আগের চেয়ে বিশাল, ভয়ঙ্কর। কিন্তু এবার চোখে শুধু আগুন না, দুঃখ, ক্রোধ আর শূন্যতা। তোমরা আমাকে অর্ধেক বন্দি করেছ। জিন গর্জে উঠল, আজ আমি সম্পূর্ণ মুক্ত হব, অথবা তোমাদের সবাইকে নিয়ে যাব। গ্রামের নারী পুরুষ কান্না শুরু করলো। কেউ কোরআন পড়ছে, কেউ দোয়া করছে। রহিমউদ্দিন সামনে এগিয়ে এলো, আমি দোষী, আমার লোভে এই সর্বনাশ। যদি শান্তি লাগে আমাকে নাও, গ্রাম ছাড়ো। জিন কিছুক্ষণ চুপ। তোরা অনুশোচনা এখন কাজে লাগবে না, সে বলল, আমার সন্তান ফিরে আসবে। রহিমউদ্দিন মাথা নিচু করে কাঁদতে লাগলো। কামালউদ্দিন শাহ সামনে দাঁড়ালেন। প্রতিশোধ মৃত্যুকে ফেরায় না, তিনি শান্ত গলায় বললেন, কিন্তু প্রতিশোধ নতুন কষ্ট তৈরি করে। জিন হঠাৎ আকাশে উঠে গেল। ঝড় শুরু হলো। টিনের চাল উড়ে যেতে লাগলো। গাছ কাঁপছে। গফুর শাহ চিৎকার করলেন, গফুর, সময়। কামালউদ্দিন শাহ মাটিতে বড় একটা চিহ্ন আঁকলেন। এর আগে সব বন্ধনের চেয়ে শক্তিশালী। তিনি উৎসরে দোয়া পড়তে শুরু করলেন। মাটি থেকে আলো উঠতে লাগলো। সে আলো ধীরে ধীরে জিনের চারপাশে বৃত্ত তৈরি করলো। জিন ছটফট করতে লাগলো, আমি বন্দী হব না। আলো আর কালো শক্তির সংঘর্ষে আকাশ কেঁপে উঠল। হঠাৎ জিনের কণ্ঠ বদলে গেল, আমি ক্লান্ত। এই প্রথম তার কণ্ঠের রাগ কম। কামালউদ্দিন শাহ বললেন, তুমি চলে যাও এ স্থান ছেড়ে। আমরা এখানে গাছ লাগাবো, মানুষ উপকার হবে, তোমার জন্য দোয়া করতে হবে। নীরবতা। কিছুক্ষণ পর কালো শক্তি ধীরে ধীরে ছোট হতে লাগলো। জিন শেষবার বলল, এই জায়গার আমার না, কিন্তু মনে রেখো, লোভ সবকিছু শুরু। তারপর ধোয়া মতো মিলিয়ে গেল। মাটির কেঁপে গেল, থেমে গেল। আকাশ পরিষ্কার হতে শুরু করলো। পরদিন ভোরে সূর্য উঠল অনেক স্বস্তির আলো নিয়ে। গুড়ির জায়গায় সম্পূর্ণ ফাঁকা, ফাটল নেই। কামরুদ্দিন শাহ বললেন, ও চলে গেছে, আর ফিরবে না।
যদি তোমরা অন্যায় না করো। গ্রামের মানুষ হাফ ছেড়ে বাঁচল। রহিমউদ্দিন গুড়ির জায়গাটা ছোট্ট একটা গাছ লাগিয়ে সে বলল, এটা হবে স্মৃতি, লোভের না শিক্ষার। গ্রামবাসী মিলে সেখানে ছোট্ট একটা মসজিদ আর স্কুল বানানোর সিদ্ধান্ত নিল। কামাল উদ্দিন শাহ বিদায় নেওয়ার সময় বললেন, জিন ভয়ঙ্কর হতে পারে, কিন্তু মানুষের লোভ তার চেয়ে ভয়ঙ্কর। বছর কেটে গেল, নতুন গাছ বড় হলো, শিশুরা সেখানে খেলতে শুরু করলো। তেঁতুল গাছের পুরনো গল্প এখন শুধু স্মৃতি, কিন্তু গ্রামের বৃদ্ধরা এখনো বলেন, লোভে পাপ, পাপের সর্বনাশ। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে কেউ কখনো গাছ কাটার আগে দুবার ভাবে, কারণ তারা জানে কিছু গাছ শুধু কাঠ না, কারো কারো ঘরও হতে পারে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই গল্প দুটি কমেন্ট করে জানাবেন। আমি সামনে আয়েশাপুরীর গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব দ্রুতই আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।